গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, জানিয়েছেন ট্রাম্প। ইরান আনুষ্ঠানিকভাবে আইএই এর সঙ্গে সহযোগিতা স্থগিত করল। হরমুজ প্রণালী অবরোধ করতে জাহাজে মাইন লোড করেছিল ইরান। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কিছু অস্ত্র দেওয়া বন্ধ করছে। তীব্র তাপপ্রবাহে পড়ছে ইউরোপ, ফ্রান্সের নজিরবিহীন পরিস্থিতি, রেড অ্যালার্ট জারি। মাত্র একদিনের প্রধানমন্ত্রী তিনি। ৫ লাখ কর্মী নেবে ইটালি, বাংলাদেশিদের জন্য বড় সুযোগ। ভয়াবহ সুনামির আশঙ্কা, প্রাণহানি ঘটতে পারে ৩ লাখ মানুষের। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসায় সময়সীমা আরোপের উদ্যোগ। বিমানে যাত্রীদের সঙ্গে মিলল সাপ। অতঃপর সংসদ নির্বাচনে $৪৮ লাখ দিচ্ছে জাপান। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের বড় ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, জানিয়েছেন ট্রাম্প। গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি, ট্রাম্পের ঘোষণা ও বাস্তবতার চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি করতে ইসরায়েল প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে। তিনি তার সামাজিক মাধ্যম ট্রুথ স্পেশালে বলেছেন, প্রস্তাবিত চুক্তির সময় আমরা যুদ্ধের অবসান ঘটাতে সব পক্ষের সাথে কাজ করব। যদিও এই চুক্তির সুনির্দিষ্ট শর্তগুলো এখনও স্পষ্ট করেননি তিনি কাতার ও মিশরকে এই প্রস্তাব হামাসের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেছেন এবং আশা প্রকাশ করেছেন যে হামাস এই চুক্তি মেনে নেবে, কারণ এর চেয়ে ভালো কিছু আসবে না। প্রেক্ষাপট ও চলমান সংঘাত। ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাসের ইসরায়েল হামলার পর ইসরায়েল গাজায় মানবিক অভিযান শুরু করে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এই অভিযানে এখনও পর্যন্ত ৫৬,৬৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগেও একবার যুদ্ধবিরতি হলেও গত মার্চে তা ভেঙে ইসরায়েল আবারও সামরিক অভিযান শুরু করে। ট্রাম্পের এই নতুন যুদ্ধবিরতির ঘোষণা এমন এক সময় এলো যখন আগামী সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। ট্রাম্প বিশ্বাস করেন যে নেতানিয়াহু গাজায় যুদ্ধ বন্ধ করতে চান এবং আগামী সপ্তাহে তাদের মধ্যে একটি চুক্তি হবে। হামাস ও ইসরায়েলের মূল দাবি। হামাস এই নতুন চুক্তি মানবে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়, কারণ ইসরায়েল বারবার বলে আসছে যে সংঘাত তখনই থামবে যখন হামাস পুরোপুরি ধ্বংস হবে। অন্যদিকে হামাস দীর্ঘদিন ধরেই একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। বর্তমানে গাজায় এখনও ৫০ জন ইসরায়েলি জিম্মি অবস্থায় রয়েছেন, যাদের মধ্যে কমপক্ষে ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক হামলা ও ত্রাণ বিতরণে বিতর্ক। ট্রাম্পের এই ঘোষণার মধ্যেই ইসরায়েল উত্তর গাজায় নতুন সামরিক অভিযানের আগে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। সোমবার গাজা শহরের একটি সমুদ্র তীরবর্তী ক্যাফেতে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে ত্রাণ নিতে যাওয়া বেসামরিক নাগরিকদের ওপর গুলির ঘটনাগুলো ইসরায়েলি সামরিক বাহিনী তদন্ত করে দেখছে। ১৭০টিরও বেশি দাতব্য সংস্থা ও এনজিও এই বিতর্কিত সংস্থাটিকে বন্ধ করার আহ্বান জানিয়েছেন, কারণ তাদের অভিযোগ ইসরায়েলি বাহিনী নিয়মিতভাবেই ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর গুলি চালায়। যদিও ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে হামাসের হস্তক্ষেপ কমাতে এই সাহায্য সংস্থার প্রয়োজনীয়তা দাবি করেছে। আগের যুদ্ধবিরতি চুক্তির ব্যর্থতা। উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি শুরু হয়েছিল তার ৩টি ধাপ ছিল, কিন্তু চুক্তি অনুযায়ী এর প্রথম ধাপই শেষ হয়নি। তার আগেই ইসরায়েল হামলা চালিয়ে চুক্তি ভেঙেছিল। প্রথম ধাপে হামাস ১৮০০ ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে প্রায় ৩৩ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। এর পাশাপাশি ইসরায়েল গাজার জনবহুল এলাকা থেকে সেনা প্রত্যাহার করে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাদের এলাকায় ফিরে যেতে দিয়েছিল। দ্বিতীয় ধাপে স্থায়ী যুদ্ধবিরতি, ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার এবং বাকি সমস্ত জিম্মিদের মুক্তি দেওয়ার কথা থাকলেও দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরুই হয়নি। তৃতীয় এবং চূড়ান্ত পর্যায়ে মৃত জিম্মিদের দেহাবশেষ ফিরিয়ে আনা এবং গাজার পুনর্গঠন শুরু করার কথা ছিল। ট্রাম্পের এই নতুন ঘোষণা কতটা কার্যকর হয় এবং হামাস এর শর্তাবলী মেনে নেয় কিনা সেটাই এখন দেখার বিষয়। ইরান আনুষ্ঠানিকভাবে আইএই এর সঙ্গে সহযোগিতা স্থগিত করল। পারমাণবিক সহযোগিতা স্থগিত করল ইরান। আইএই এর সঙ্গে সম্পর্ক ছিন্ন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএই এর সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করার নির্দেশ দিয়েছেন। তিনি বুধবার দেশের সব প্রশাসনিক সংস্থাকে এটি বাস্তবায়ন করার আদেশ দিয়েছেন। ২৫ জুন ইরানের পার্লামেন্টে এই সংক্রান্ত বিল পাশ হয়েছিল, যখন আইএই প্রধান রাফায়েল গ্রোসির একটি প্রতিবেদন ইরানের বিপক্ষে যায়। এর আগে ১৩ জুন ইসরায়েল ইরানের উপর হামলা শুরু করে এবং ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ, ফোর্দো ও ইস্পাহানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই হামলার জবাবে ইরান অপারেশন ট্রু প্রমিস ৩ পরিচালনা করে ইসরায়েলে ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। পরে ২৪ জুন যুদ্ধবিরতি কার্যকর হলে সংঘর্ষ বন্ধ হয়। হরমুজ প্রণালী অবরোধ করতে জাহাজে মাইন লোড করেছিল ইরান। হরমুজ প্রণালী অবরোধের প্রস্তুতি নিয়েছিল ইরান। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের সাথে হামলা পাল্টা হামলার মাঝে ইরান হরমুজ প্রণালী অবরোধ করার প্রস্তুতি নিয়েছিল।
জুনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা জানতে পারে যে ইরান পারস্য সাগরে তাদের নৌযানে সামুদ্রিক মাইন লোড করেছে, যা ওয়াশিংটনে উদ্বেগ সৃষ্টি করে, যদি এই মাইনগুলি শেষ পর্যন্ত ব্যবহৃত হয়নি। 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধ করার একটি প্রস্তাব পাশ করেছিল। এই প্রণালী দিয়ে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের প্রায় 20% পরিবাহিত হয়। যদিও ইরান সত্যি এটি বন্ধ করতে চেয়েছিল নাকি এটি একটি ধোঁকা দেওয়ার কৌশল ছিল তা এখনও স্পষ্ট নয়। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের দক্ষ নেতৃত্বে পরিচালিত অভিযানের ফলে হরমুজ প্রণালী এখন উন্মুক্ত রয়েছে এবং ইরান উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কিছু অস্ত্র দেওয়া বন্ধ করছে। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করেছে, যা বাইডেন সময়ে দেওয়ার কথা ছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। পেন্টাগন জানিয়েছে, অস্ত্রের মজুদ কমে যাওয়ার ফলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তারা দেশের স্বার্থকে প্রাধান্য দিচ্ছে। প্যাট্রিয়ট, নির্ভুল আর্টিলারি এবং হেলফায়ারের মতো কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র পাঠানো স্থগিত করা হয়েছে। এই পরিস্থিতিতে রাশিয়া ইউক্রেনে হামলা আরও বাড়িয়ে দিয়েছে, যা কিয়েভের জন্য একটি কঠিন সময়। ট্রাম্প সাম্প্রতিক জেলেন্সকির সাথে দেখা করে বলেছেন, তারা প্যাট্রিয়ট মিসাইল সরবরাহের বিষয়টি দেখছেন, তবে তাদের নিজেদেরও এগুলি প্রয়োজন। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনকে সহায়তা এবং দেশের সামরিক প্রস্তুতি বজায় রাখার সমন্বিত উপায় খুঁজছে। তীব্র তাপপ্রবাহে পড়ছে ইউরোপ, ফ্রান্সে নজিরবিহীন পরিস্থিতি, রেড অ্যালার্ট জারি। নজিরবিহীন তাপপ্রবাহে ইউরোপ, রেড অ্যালার্ট, দাবানল ও জলবায়ু পরিবর্তনের প্রভাব। ইউরোপ জুড়ে চলছে নজিরবিহীন তাপপ্রবাহ, যার জন্য ফ্রান্স, ইটালি, স্পেন, জার্মানি, পর্তুগাল, গ্রিস সহ বহু দেশে সর্বোচ্চ মাত্রার তাপ সতর্কতা, রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মঙ্গলবার ফ্রান্সের প্যারিস সহ 16টি অঞ্চলে রেড অ্যালার্ট এবং 68টি অঞ্চলে অরেঞ্জ অ্যালার্ট কার্যকর হয়েছে। স্পেন ও পর্তুগালে জুন মাসের ইতিহাসে উষ্ণতম দিন রেকর্ড করা হয়েছে। এই তীব্র তাপপ্রবাহের ফলে ফ্রান্সে প্রায় 100টি স্কুল বন্ধ বা আংশিকভাবে বন্ধ রাখা হয়েছে। ইতালির 21টি শহরে, যার মধ্যে রোম ও মিলান রয়েছে, সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং হিটস্ট্রোকের এলাকা 10% বেড়েছে। যুক্তরাষ্ট্র রেকর্ড উচ্চ তাপমাত্রা দেখা গেছে। জার্মানির রাইন নদীর পানি কমে যাওয়ায় পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে এবং বলকানের অঞ্চলের দেশগুলো তীব্র গরমে ভুগছে। ইউরোপের পাশেই তুরস্কে দাবানল ছড়িয়ে পড়েছে, যেখানে 50,000-এরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ক্রোয়েশিয়া ও গ্রিসেও দাবানল ও উচ্চ তাপমাত্রার কারণে জনজীবন বিপর্যস্ত। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক এই তাপপ্রবাহকে জলবায়ু পরিবর্তনের ফল উল্লেখ করে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছেন। বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এমন তীব্র গরম আবহাওয়া আরও ঘন ঘন এবং তীব্র হবে। মাত্র এক দিনের প্রধানমন্ত্রী তিনি। থাইল্যান্ডের রাজনৈতিক নাটকীয়তা, পেতংতারণ বরখাস্ত, সুরিয়া ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী। থাইল্যান্ডে এক নাটকীয় রাজনৈতিক ঘটনায় প্রধানমন্ত্রী পেতংতারণ সিনাওয়াত্রাকে একটি ফাঁস হওয়া ফোনালাপের জেরে অনৈতিক আচরণের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করেছে আদালত। তার বিরুদ্ধে সেনাবাহিনীকে সমালোচনা করা এবং কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধে কম্বোডিয়াকে সমর্থন করার অভিযোগ উঠেছে, যা থাই সংবিধান অনুযায়ী গুরুতর অনৈতিকতা। আদালত তাকে 15 দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে। এই প্রেক্ষাপটে পরিবহন মন্ত্রী সুরিয়া জুংরুং রিয়াংকিত মাত্র এক দিনের জন্য ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। তবে বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভা গঠিত হলে স্বরাষ্ট্রমন্ত্রী ফুমথা মৈচায়াচাই উপপ্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে পরবর্তী ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হবেন। পেতংতারণের এই স্থগিতাদেশ স্থায়ী রাজনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। 5 লাখ কর্মী নেবে ইতালি, বাংলাদেশিদের জন্য বড় সুযোগ। ইতালিতে 5 লাখ বিদেশি কর্মী নিয়োগ বাংলাদেশিদের জন্য বড় সুযোগ। ইতালি আগামী 3 বছরে অর্থাৎ 2026 থেকে 2028 সাল পর্যন্ত প্রায় 5 লাখ বিদেশি কর্মী নিয়োগ দেবে, যার মধ্যে বাংলাদেশ সহ 34টি দেশের নাগরিকরা অন্তর্ভুক্ত। এই ঘোষণাকে বাংলাদেশিদের জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। সরকারি গেজেট অনুযায়ী মোট 4,97,555 বিদেশি শ্রমিক নেওয়া হবে। প্রথম বছর অর্থাৎ 2026 সালেই 1,64,850 কর্মী নেবে ইতালি। কৃষি, পর্যটন, স্থায়ী ও স্বকর্মসংস্থান এবং দক্ষ ও উচ্চমান অভিজ্ঞতা সম্পন্ন শ্রমিক, এই 4টি ক্যাটেগরিতেই বাংলাদেশিদের আবেদন করার সুযোগ থাকছে। আবেদন গ্রহণের সম্ভাব্য তারিখগুলো হল 12 জানুয়ারি কৃষি, 9 ফেব্রুয়ারি পর্যটন, 16 ফেব্রুয়ারি স্থায়ী ও স্বকর্মসংস্থান এবং 18 ফেব্রুয়ারি দক্ষ শ্রমিক। সংশ্লিষ্ট মহল এই উদ্যোগে খুশি হলেও বিশেষজ্ঞরা সম্ভাব্য আবেদনকারীদের প্রতারণা এড়াতে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। ভয়াবহ সুনামির আশঙ্কা, প্রাণহানি ঘটতে পারে 3 লাখ মানুষের। জাপানি মেগাকুয়েক আতঙ্ক, 2.98 লাখ প্রাণহানি ও $2 ট্রিলিয়ন ক্ষতির শঙ্কা। জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী নানকাই ট্রাফ এলাকায় একটি ভয়াবহ মেগাকুয়েক বা বিশাল ভূমিকম্প ও তার পরবর্তী সুনামির আশঙ্কায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। দেশটির সরকারের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, এমন এক দুর্যোগে প্রায় 2,98,000 মানুষের প্রাণহানি হতে পারে এবং ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে $2 ট্রিলিয়ন পর্যন্ত। বিশেষজ্ঞদের
ট্রাম্পের মতে আগামী ৩০ বছরের মধ্যে এই ধরনের একটি বড় ভূমিকম্প আঘাত হানার সম্ভাবনা প্রায় ৭৫ থেকে ৮২%। জাপান সরকার জানিয়েছে ২০১৪ সালের দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা সম্ভাব্য প্রাণহানি মাত্র ২০% কমাতে পারবে, যা লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম। এই প্রেক্ষিতে জাপান সরকার একটি হালুনাদা পরিকল্পনা প্রকাশ করেছে, যেখানে বাঁধ নির্মাণ, জরুরি আশ্রয় কেন্দ্র তৈরি এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত মহড়ার ওপর জোর দেওয়া হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা প্রাণহানি কমাতে সরকার, স্থানীয় প্রশাসন, বেসরকারি সংস্থা এবং সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। নানকাই ট্রফ হল ৫০০ মাইল দীর্ঘ একটি সমুদ্রতলীয় খাত, যেখানে একটি টেকটনিক প্লেট অন্যটির নিচ দিয়ে সরে যাচ্ছে। গত ১৪০০ বছরে এই অঞ্চলে প্রতি ১০০ থেকে ২০০ বছর পরপর বড় ভূমিকম্প হয়েছে। সর্বশেষটি ছিল ১৯৪৬ সালে। যদিও ২০২৩ সালের আগস্টে জাপানের আবহাওয়া সংস্থা জেএমের প্রথমবারের মতো সতর্কবার্তা জারি করে ১ সপ্তাহের মধ্যে তুলে নিয়েছিল, সাম্প্রতিক রিপোর্টগুলো নতুন করে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। জেএমের প্রধান রিওইচি নোমুরা বলেছেন, বর্তমান বৈজ্ঞানিক প্রযুক্তি দিয়ে ভূমিকম্পের নির্দিষ্ট সময়, স্থান বা মাত্রা পূর্বাভাস দেওয়া সম্ভব নয়, তাই তিনি জনগণকে আতঙ্কিত না হয়ে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। ২০১১ সালে জাপানে রিক্টার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্প এবং ১৩২ ফুট উচ্চতার সুনামিতে প্রায় ১৫,৫০০ মানুষের প্রাণহানি গিয়েছিল এবং ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপক ক্ষতি হয়েছিল। তবে বিশেষজ্ঞদের ধারণা, নানকাই ট্রফে যদি এবার মেগাকোয়েক হয় তবে তা ২০১১ সালের ভূমিকম্পের চেয়েও ভয়াবহ হতে পারে। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসায় সময়সীমা আরোপের উদ্বেগ। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসায় কঠোরতা, নতুন উদ্বেগ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসনের প্রস্তাব অনুযায়ী ভবিষ্যতে প্রতিটি শিক্ষার্থী ভিসায় নির্দিষ্ট মেয়াদ উল্লেখ করা বাধ্যতামূলক হবে। মেয়াদ শেষ হলে ভিসা নবায়ন না করলে শিক্ষার্থীদের অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করা হবে, যা মার্কিন আইনে ফৌজদারি অপরাধ। বর্তমানে F1 ভিসায় কোনো নির্দিষ্ট মেয়াদ নির্ধারিত নেই, ফলে শিক্ষার্থীরা কোর্স শেষেও কিছুদিন যুক্তরাষ্ট্রে থাকতে পারেন। ট্রাম্প ২০২০ সালেও এই ধরনের বিল পেশ করেছিলেন, তবে তখন তা গুরুত্ব পায়নি। এবার নতুন করে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রক ট্রাম্পের প্রস্তাবিত বিলটি কংগ্রেসে পাঠিয়েছে। ২০২৪ সালের নির্বাচনের প্রচারে অবৈধ অভিবাসীর বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। ২০২৫-এর ২০ জানুয়ারি দ্বিতীয়বারের দায়িত্ব নেবার পর তিনি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন, যার অংশ হিসেবে বিদেশি শিক্ষার্থীদের প্রতিও কড়াকড়ি আরোপ শুরু করেছেন। সম্প্রতি তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের $২২০ কোটি সরকারি অনুদান আটকে দিয়েছেন এবং বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ করলে অনুদান চালুর প্রস্তাব দিয়েছেন, যা হার্ভার্ড প্রশাসন প্রত্যাখ্যান করেছে। বিমানে যাত্রীদের সঙ্গে মিলল সাপ, অবশেষ কী হল? মেলবোর্ন বিমানবন্দরে বিমানের সাপ, ২ ঘণ্টা বিলম্বিত ফ্লাইট, আকাশপথে দ্রুত ও নিরাপদ যাত্রার মাঝে এবার এক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। বুধবার ২ জুলাই এবিসি নিউজের একটি প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার মেলবোর্ন বিমানবন্দরে যাত্রীরা বিমানে ওঠার মুহূর্তে কার্গো হোল্ডে একটি সাপ পাওয়া যায়, যার ফলে বিমানটি প্রায় ২ ঘণ্টা বিলম্বিত হয়। কর্মকর্তারা জানান, সাপটি ছিল প্রায় ৬০ সেন্টিমিটার অর্থাৎ ২ ফুট লম্বা একটি নিরীহ গ্রিন ট্রি প্রজাতির সাপ। সাপ ধরা অভিজ্ঞ মার্ক পেলি জানান, প্রথমে সাপটির প্রজাতি সম্পর্কে নিশ্চিত না হয় সেটিকে অত্যন্ত বিপজ্জনক মনে হয়েছিল। তিনি আরও জানান, সাপটি যদি প্যানেলের ভিতরে হারিয়ে যেত তাহলে বিমানটি খালি করে প্রতিটি অংশ খুঁজে দেখতে হতো। সৌভাগ্যবশত প্রথম চেষ্টাতেই তিনি সাপটিকে ধরতে সক্ষম হয়েছিলেন। বিমানবন্দরে নিরাপত্তা পরীক্ষার কারণে পেলি ঘটনাস্থলে পৌঁছতে ৩০ মিনিট দেরি হয়। এই বিরল ঘটনার কারণে একটি এয়ারলাইনের ফ্লাইট প্রায় ২ ঘণ্টা দেরিতে ছাড়ে। সংসদ নির্বাচনে $৪৮ লাখ দিচ্ছে জাপান। জাতীয় নির্বাচন ব্যালট প্রকল্পে জাপানের $৪৮ লাখ সহায়তা। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের ইসির ব্যালট প্রকল্পে $৪৮ লাখ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির UNDPর অর্থায়নে বাস্তবায়িত এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে $১,৮৫,৩০,০০০। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার AM নসিরুদ্দিন, UNDPর আদেশিক প্রতিনিধি স্টেফান লিলার, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর মহাপরিচালক ইশিঝুকি হিদেও উপস্থিত ছিলেন। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এই অনুদান নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক, কারিগরি এবং ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধিতে ব্যয় করা হবে। এর পাশাপাশি ভোটার ও নাগরিক শিক্ষা জোরদার করা, নারী ও তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি করা, সমাজে অনগ্রসর গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো হবে। সিইসি AM নসিরুদ্দিন বলেন, জাপানের এই সহযোগিতা কমিশনের কার্যক্রমকে শক্তিশালী করবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রেখে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সহায়তা করবে। জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, এই সহায়তা অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তরকে সমর্থন করবে। UNDP বাংলাদেশের আদেশিক প্রতিনিধি স্টেফান লিলার জাপানের এই উদারতাকে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের সত্যিকারের ইচ্ছার প্রতিফলন ঘটাতে সহায়ক বলে উল্লেখ করেছেন। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের বড় ঘোষণা। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা বন্ধ করল ইরান। ইরান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA-এর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছে। বুধবার 2 জুলাই দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই ঘোষণা করেন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির বরাতে কাতার ভিত্তিক আল জাজিরা এই খবর নিশ্চিত করেছে।
আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, সম্প্রতি ইরানের পার্লামেন্টে একটি আইন পাশ হয় যেখানে আইএই এর সঙ্গে রিপন সেনাদে শাহের আদেশ ছিল। প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই আইন অনুমোদন করে কার্যকর করেছেন। ফলে আইএই এর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ রাখা এখন ইরানের সরকারের জন্য আইনগত বাধ্যতামূলক। বিশেষজ্ঞদের উদ্যোগ এবং প্রেক্ষাপট। বিশেষজ্ঞদের মতে ইরানের এই পদক্ষেপ পারমাণবিক পর্যবেক্ষণ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে এবং তেহরানের পরমাণু কর্মসূচি ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়বে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের পর ইরান ও জাতিসংঘের পারমাণবিক সংস্থার মধ্যে সম্পর্ক আরও অবনতির দিকে যায়। উল্লেখ্য, গত 13 জুন ইসরায়েল ইরানের একটি মারান এবং পারমাণবিক গবেষণা প্রতিষ্ঠানে বিমান হামলা করে। এর জবাবে তেহরান ও ইসরায়েল লক্ষ্য করে ড্রোন এবং মিসাইল ছোড়ে। সংঘাতের এক পর্যায়ে ইসরায়েলের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা করে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 12 দিনব্যাপী স্থায়ী ওই সংঘাত 24 জুন যুদ্ধবিরতির মধ্য দিয়ে শেষ হয়। পারমাণবিক কর্মসূচি স্বচ্ছতা নিয়ে প্রশ্ন। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধবিরতি কার্যকর হলেও আইএই এর সঙ্গে সম্পর্ক ছিন্নে যে ইরানের এই ঘোষণা, তাই স্থিতির অবনতি ঘটাতে পারে। তারা বলছেন, আইএই এর পর্যবেক্ষণ ছাড়া ইরানের পরমাণু কর্মসূচির স্বচ্ছতা বজায় রাখা কঠিন হয়ে পড়বে। সংস্থাটি দীর্ঘদিন ধরেই তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কার্যক্রম পর্যবেক্ষণ করে আসছিল। পশ্চিম দেশগুলোর আশঙ্কা, ইরান বেসামরিক কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির পথে এগোতে পারে। যদিও তেহরান বরাবরই বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি পরমাণু শান্তির জন্য ব্যবহার করা হবে। বন্ধুরা, এই ছিল আজকের 2 জুলাই 2025-এর বিশ্বদৃষ্টি সর্বশেষ সংবাদ ও বিশ্লেষণ। দেশের রাজনীতিতে জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তি ঘিরে চলমান আলোচনা থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে গাজার যুদ্ধবিরতির আশা, পারমাণবিক অস্থিরতা, ইউরোপের ভয়াবহ তাপপ্রদাহ এবং জাপানের মেগা কিউয়েক আতঙ্ক, প্রতিটি খবরই আমাদের জনজীবনের বিভিন্ন দিক তুলে ধরছে। দেশের এবং বিশ্বের সার্বিক পরিস্থিতি ও এর বিস্তারিত তথ্য জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী আয়োজনে। সত্য ও সঠিক তথ্যের জন্য বিশ্বদৃষ্টির সাথেই থাকুন।